আজকের আলোচনার বিষয়। যে এই ভূমিধস বিজয়ের পিছনে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, পরিষ্কার সমর্থন ছিল, শুধু ঘোষণা বাকি ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি দলে দলে ভোট দিয়েছে। এটা সঠিক কিনা জানি না। শুধুমাত্র গোপালগঞ্জে এর প্রতিফলন ঘটেনি। ঘটলে মানে বিপুল ভোট পেতেন ধানের শীষের প্রার্থীরা, কিন্তু সেখানে অল্প ভোট হয়েছে। অল্প ভোটে অবশ্য যা ভোট হয়েছে সেটা ধানের শীষের পক্ষে হয়েছে। গোপালগঞ্জের 2-3টে আসন সবগুলিতেই বিএনপি জিতেছে। সারা দেশে কি হয়েছে? সারা দেশে বলবো আওয়ামী লীগের নেতা কর্মী সংখ্যালঘুরা তারা ভোট দিয়েছে। তারা বুঝতে পারছে যে জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে স্থায়ীভাবে তারা ক্ষতির মধ্যে পড়বে, তাদের আর অধিকার থাকবে না, তারা তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হবে। তো সেই কারণে তারা বাঁচার জন্য ওই অবলম্বন হিসেবে ধরছে ধানের শীষ। যদিও এটাতেই তারা যে ভোট দেয় তা না, হয়তো এই জীবনে প্রথমবারের মতন তারা ধানের শীষে ভোট দিয়েছে শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করার জন্য। এই যে আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে আসবে, এইটা বলার মতন সময় এখনো না হলেও একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। কেন বলি? বিএনপির এই ভূমিধস বিজয় হয়েছে, জামাত কিন্তু স্বাভাবিকভাবে এটা মেনে নেয়নি। তারা বলছে যে জামাতের যেই নেতাদের বিজয়ের ব্যাপারে গড়িমসি করা হয়েছে, ফলাফল টেম্পারিং করা হয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে এবং এটা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে খুব শীঘ্রই। এটা ঘোষণা দিচ্ছে, যদিও খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না। কিন্তু জামাত কিন্তু থেমে থাকবে না। জামাতের এই যে আজকে অবস্থান নেই, এই অবস্থান তো তারা কখনো কল্পনা করতে পারেনি। সোশ্যাল মিডিয়া তাদের দখলে, সংসদে তারা ঢুকে গেল এবং বেশ বড় সংখ্যায়। পার্লামেন্টে আওয়াজ তুলবে, কে আওয়াজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে, নানাভাবে কিন্তু তারা বিএনপিকে ক্রমাগতভাবে আঘাত করতে থাকবে। গঠনমূলক রাজনীতি করবে আমার বিশ্বাস হতে কম লাগে, বিশ্বাস করতে পারছি না। কেননা তারা যে সমস্ত এবং সেইগুলিকে প্রশ্রয় দিছে, সুতরাং এখানে বিশ্বাস রাখাটা খুব কঠিন। এখন উপায় কি? জামাতকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক শক্তি তার ঐক্যবদ্ধ হইতে হবে, এবং সেই গণতান্ত্রিক শক্তির একটা অন্যতম শক্তি ছিল আওয়ামী লীগ। গত 15 বছরে তারা ফ্যাসিস্ট আকারে সামনে এসছে, জনগণের সামনে এসছে, কিন্তু তাদের মূল নীতি হচ্ছে গণতন্ত্র। যেমন জাতীয় পার্টিরও মূল নীতি হচ্ছে গণতন্ত্র। এখন এই শক্তিগুলোকে আমার ধারণা যে রাজনৈতিক প্রয়োজনে বিএনপি হয়তো বিবেচনা করতে পারে, যদি এবং তারা যদি ফিরে আসে, আবার নতুনভাবে রাজনীতিটা শুরু করে। তাদের তো একটা অবস্থান আছেই বাংলাদেশে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে তারা নিরঙ্কুশ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়ত, রংপুর, যে জায়গাগুলোতে এখন হানা দিয়ে জামাত আজকে বেশ ভালো সংখ্যায় আসন পেয়েছে। এই স্পেসটা যদি তৈরি করতে পারে বিএনপি আওয়ামী লীগের জন্য, আমি এটা প্রেডিকশন করছি, তাহলে কিন্তু জামাত আর এক ধাপ পিছিয়ে যাবে। তখন আবার জামাত তার অস্তিত্ব রক্ষা করার জন্য তারা প্রচ্ছন্নভাবে বিএনপিকে সমর্থন দেবে। আমার ধারণা যে বিএনপি খুব অচিরেই বা সহসায় আগামী 5-10 বছরে জামাতকে আর তাদের কাছে টেনে আনবে না। কারণ তারা এখন কনফিডেন্ট, তারা বুঝতে পারছে যে গণতন্ত্রের মূল ঝান্ডা নিয়ে তাদেরকে আগাইতে হবে। তাহলে দেশে বিদেশে গণতান্ত্রিক শক্তিগুলো তাদেরকে সমর্থন, ধর্মীয় এই সমস্ত বয়ানগুলোকে দলের মধ্যে এনে সেইগুলোকে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। এখন মূল ভিডিওটি দেখুন। সহযোগিতার প্রয়োজন, সেই জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতান্ত্রিকভাবে এগোতে হবে। এখন এগোতে গেলে আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগকে দরকার ওই একজন নেতা সমত, যে ওই জামাতকে ঠান্ডা করতে গেলে আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগ যদি ইন হয়, জামাত আগাইতে পারবে না, জামাত পিছায় যাবে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি সেই পথে যাবে কিনা। বিএনপি বলেছে যে কারো রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এবং কারো রাজনীতি নিষিদ্ধের পক্ষে কিন্তু সারা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, মানবাধিকারের পরিপন্থী। সুতরাং আমার ধারণা যে বিএনপি নিষিদ্ধ করবে না, এবং এখন পর্যন্ত গত 17 মাসে প্রচন্ড চাপ সত্ত্বেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নেই। সুতরাং এখন কিন্তু যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবে রাজনীতি
করতে চায়, অঙ্গীকার করে, তাহলে আওয়ামী লীগকে স্পেস দেওয়া দরকার গণতন্ত্রের স্বার্থে, এবং বাংলাদেশে যাতে মৌলবাদী অপশক্তি আর মাথা চাড়া না দিতে পারে, এটাকে ভারসাম্যমূলক একটা অবস্থানে রাখার জন্য আওয়ামী লীগকে এখন বাংলাদেশের রাজনীতিতে অবস্থান একটা এই যে নিরঙ্কুশ বিজয়, 209 আসনে এককভাবে বিজয়, সেই বিজয়ে বাংলাদেশে যেমন বাংলাদেশের মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং বিএনপির বিরোধীরাও বিএনপিকে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন দিয়েছেন। এটা একটা বড় সিগনাল, ভারতের একটা বড় সিগনাল যে এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এস জয়শঙ্করের ছুটে আসা বাংলাদেশে, ছুটে এসে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা এবং তারেক রহমানের এই নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদীর ফোন দেয়া, ফোন দিয়ে অভিনন্দন জানানো এবং তারপরে আবার এই বিষয়টা নিজেই এক্স হ্যান্ডেলে টুইট করে একটা ইঙ্গিত দেয় যে ভারত এই মুহূর্তে কি চাইছে। চলুন নরেন্দ্র মোদী কি বললেন তারেক রহমানকে এবং তিনি নিজেই এক্স হ্যান্ডেলে কি জানালেন, অন্যদিকে মার্কিন প্রশাসন থেকে কি খবর আসলো বিএনপির জন্য সেটাও আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা, বাংলাদেশে বিএনপির বিজয়ে তারেক রহমানকে তিনি নিজে ফোন দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং এটা এক্স হ্যান্ডেলে নিজেই আবার জানিয়েছেন। ভারতের একাধিক গণমাধ্যম ব্যাপারটা নিশ্চিত করছে। ভারতের হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে পিএম মোদী ডায়ালস তারেক রহমান আফটার পিস। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে বিএনপির জয়ে তারেক রহমানকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী, শান্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে পিএম মোদী স্পিক্স রিফর্মস পিস অ্যান্ড প্রোগ্রেস, একই রকম শিরোনামে তারা বলছে। এছাড়া ইন্ডিয়ার বেশিরভাগ গণমাধ্যমে এই খবরটা এসেছে, বাংলাদেশের সব গণমাধ্যমও এই খবরটা দিচ্ছে। ইন্ডিয়ার গণমাধ্যম দেখালাম এই কারণে যে ইন্ডিয়ার থেকে যে খবরটা আসছে, ইন্ডিয়ার গণমাধ্যমে ব্যাপারটা দিলে ব্যাপারটা আরও বেশি সত্য এবং শক্তপোক্ত হয়। হিন্দুস্তান টাইমস বলছে প্রধানমন্ত্রী মোদী ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক এবং শান্তি, অগ্রগতি, সমৃদ্ধির প্রতি নয়াদিল্লির অব্যাহত অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। বাংলাদেশের নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানকে শুক্রবার অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের মাধ্যমে দুই প্রতিবেশীর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই। এক্স হ্যান্ডেলে এই পোস্ট দিয়েছেন। নরেন্দ্র মোদীর পোস্টটা দেখে নিন, তিনি এই পোস্টটা দিয়েছেন এবং নিজেই সেটা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দুই দেশের ঘনিষ্ঠ প্রতিবেশী, দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে যাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, আমি আমাদের উভয়ের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি, এমনটা নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন। এই ব্যাপারটা একটা বড় বার্তা দেয় যে ভারত আদতে বাংলাদেশের নেতৃত্বটা বেশ অনেকদিন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে ভারত চাইছে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হোক এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের সঙ্গে আবার সম্পর্ক পুনর্নির্মাণ করুক, যে সম্পর্কটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একেবারে নষ্ট করে ফেলেছে এবং ইন্টারিম গভর্নমেন্ট সেটা স্বীকারও করেছে যে তারা নষ্ট করেছে। তারা যাদের চালে এই ভারতের সঙ্গে সম্পর্কটা নষ্ট করেছে, তারা জাতীয় নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। জনগণ তাদেরকে সমর্থন করেনি, জনগণ তাদেরকে প্রশ্রয় দেয়নি। সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের নেওয়া পদক্ষেপগুলো এই নির্বাচনের মাধ্যমে একটা বড় প্রশ্নের। এখন আমেরিকান এম্বাসি থেকে খবর আসছে, দৈনিক সমকাল এই খবরটা নিশ্চিত করছে। দেখে নিন, তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতানো হলেও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে ফোন কিংবা কোনো বার্তা এখন পর্যন্ত আসেনি। অবশ্য যদিও ভারতের সঙ্গে বন্ধুত্ব আবার পুনর্নির্মাণের দিকে যখন গিয়েছে, তখন আমরা জানি যে ভারতের মাধ্যমেই এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলের দেখাটা, মানে আমেরিকা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলকে ভারতের চোখেই দেখতে চাইছে বলে মনে হচ্ছে। সেখানে ভারতের বার্তাটাই মনে হয় আমেরিকার বার্তা হবে এবং এই ভারতের প্রধানমন্ত্রীর বার্তাটা তারেক রহমানকে যেটা হবে, যদিও অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, আলোচনা হচ্ছিল যে তারেক রহমানকে কেন্দ্র করে আমেরিকার একটা নাক সিটকানো ভাব রয়েছে। এফবিআইয়ের রিপোর্ট, তদন্ত তারেক রহমানের অতীত ইতিহাস, এগুলো নিয়ে আমেরিকার একটা কনফিউশন রয়েছে। কিন্তু বিএনপির বিজয়ের পরে কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সেগুলো নিশ্চয়ই আর থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় নরেন্দ্র মোদী যে সিগন্যালটা দিলেন তাতে করে কি হবে? তাতে করে তারেক রহমানের এই বিজয়ের পেছনে ভারতের একটা বড় সমর্থন ছিল এবং ভারত এবং আমেরিকার যদি সমর্থন না থাকতো, তাহলে তারেক রহমানের কিংবা তার দল বিএনপির এগেনস্টে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা অনেক সুবিধা হতো, যে সুবিধাটা করতে পারেনি প্রতিপক্ষ শুধুমাত্র এই দুইটা বড় সমর্থনের কারণে।
আপনার মতামত জানিয়ে লিখতে ভূমিধস বিজয়ের পরপরই আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থক এবং একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে নিঃসন্দেহে প্রশ্ন উঠছে, এই মুহূর্তে আওয়ামী লীগের প্রতি বিএনপির আচরণ কেমন হবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সহসাই রাজনীতি ফিরতে পারবেন? খুব স্বাভাবিক প্রশ্ন। অন্যদিকে এনসিপি নেতারা কি বলছেন? এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই তারা হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া শুরু করে দিয়েছেন। বিএনপি রাজনীতি তারা নিশ্চিহ্ন করে দেবেন, এমনটাই বলা হচ্ছে। সে বিষয়ে পরে আসছি। আমরা আওয়ামী লীগের প্রতি বা শেখ হাসিনার প্রতি বিএনপির মনোভাব বোঝার চেষ্টা করতে পারি এই মুহূর্তে বিএনপির যিনি অন্যতম শীর্ষ নেতা এবং খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রত্যর্পণের অনুরোধ জানাবে। বিএনপি মানে বিএনপি সরকার। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলছেন, আমরা আইন অনুযায়ী তার প্রত্যর্পণে মানে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। বক্তব্যটা আমরা একটু খেয়াল করি, খুবই সফট মনোভাব প্রকাশ করেছেন। মানে এর বাইরে তো তিনি বলবেন না যে সব মাপ সব কিছু আমরা ভুলে গেছি, একেবারে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, প্রশ্নই ওঠে না। আইনের ভাষাতেই তাকে কথা বলতে হবে, যেহেতু শেখ যে আদালতই হোক, ফাঁসির রায় তো তার বিরুদ্ধে ঘোষিত হয়েছে। তবে খুবই সফটলি তিনি কথাগুলো বলেছেন। এর সাথে বিএনপির তৃণমূলের একটি ঘটনা উল্লেখ করতে চাই। আমি বলছি না এই ঘটনার মধ্য দিয়েই একেবারে সব কিছু মানে বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকেও রাতারাতি এ ধরনের সিদ্ধান্ত নিয়ে নেবে। বিষয়টি হচ্ছে যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি স্থানীয় কার্যালয়, যেটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল, জামাতে ইসলামী বন্ধ রেখেছিল, সেই অফিসটি খুলে দেওয়া হয়েছে। পঞ্চগড়ে রয়েছেন স্থানীয় বিএনপি নেতা, বিএনপির উপজেলা সভাপতি আবু দাউদ খান। এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি যথেষ্ট ভাইরাল হয়েছে। এর পরপরই আওয়ামী লীগ নেতাদের কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে, বা সেখানকার স্থানীয় নেতাদের পর্যায় থেকে, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবার নস্যাৎ করব। দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই। আর আপনি বলছেন, দীর্ঘ 18 বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে। খেয়াল করুন, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে, যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো, প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরকে দল থেকে বহিষ্কারের নিষেধ আছে। আমাদের কোনো অবস্থাতেই আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা যেন কেউ ভঙ্গ করতে না পারে। আওয়ামী লীগের ভোটাররা তো বিএনপিকে ভোট দিয়েছিল যেমন সত্য, আবার জামাতের ভোট ব্যাংকেও আওয়ামী লীগের কিছু ভোট গেছে, যারা এই 18 মাস বিএনপি তৃণমূল নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছে, সবই সত্য। জামাতকে রোখার জন্য ধানের শীষে সিল মারা হয়েছে তাদের পক্ষ থেকে, চরম সত্য কথা। সেই জায়গা থেকে এই বক্তব্যগুলো তার মুখ থেকে বেরিয়ে আসছে। তিনি বলছেন যে আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা কোনো প্রকার অন্যায় করবেন না। আপনাদের গায়ে কেউ যদি কোনো আঁচড় দেয় আমাকে জানাবেন, কোনো অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেবো না। এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকার উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। এবং আওয়ামী লীগের ভোট ছিল দুই দলের জন্যই, জামাতের জন্য, বিএনপির জন্য। যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছিল ভোটের আগে, হয়েছেও তাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সোজাসাপটা বলেছেন যে আমরা আপনাদের পাশে আছি, শেখ হাসিনা ভারতে গিয়ে আপনাদের যেমন বিপদে ফেলেছেন আমরাও এক ধরনের আপদে আছি। সেটির বহিঃপ্রকাশ মানুষ দেখতে চায়। তারেক রহমান দেশে ফিরে তিনি নিজেও সৌহার্দ্যের রাজনীতির ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি বিএনপি কখনোই মানে না বা বিশ্বাস করে না। যদিও এটি নিয়ে অনেক বিতর্ক আছে, তারপরেও তিনি বলেছেন। এবং শেখ হাসিনাও দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে তার যে অডিও বার্তা প্রকাশ হলো, সেখানে তিনি এই মন্তব্য করেছেন যে সেখানে না হলেও দ্য ওয়াল সম্ভবত একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ রাখা হয়েছে সেটি তুলে নেবে, সেই আবেদন করেছেন, সেই আশা প্রকাশ করেছেন। অতএব অনেকেই তো হলো, আর নিঃসন্দেহে হিংসার রাজনীতি মানুষ দেখতে চায় না। অবশ্যই আওয়ামী লীগের যারা অপরাধী, আবারও বলি, যারা দুর্নীতি গুম খুনের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের বিচার বাংলাদেশি মানুষ চায়। কিন্তু আওয়ামী লীগবিহীন রাজনীতি এই দেশে অথবা বিএনপি বিহীন রাজনীতি নিশ্চয়ই সেটি সম্ভব নয়। মানুষও সেটি প্রত্যাশা করে না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেন না থাকে, সেই জায়গায় কি আমরা পৌঁছাতে পারি না? এতই দুঃসাধ্য? নিঃসন্দেহে না। এবং এই বাংলাদেশ পরাশক্তিগুলো একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে, নানান ধরনের ষড়যন্ত্র চারদিক থেকে। বিএনপির কাছে অন্তত মানুষের প্রত্যাশা দেশকে বাঁচাতে অন্তত গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা। সত্যি সত্যি তারেক রহমানের প্রতি মানুষই আশাটা করছে, প্রত্যাশাটা করছে।
অথচ যেই কথিত বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিল এই তরুণ নেতারা, যেই স্বপ্নময় বাংলাদেশ বিনির্মাণের কথা তারা বলেছিল, তার বিপরীতে আমরা দেখলাম যে মপতন্ত্র কায়েম হতে পুরো 18টা মাস একটা অস্থিরতার মধ্য দিয়ে যেতে বাংলাদেশের সব কিছুকে। এই তরুণদের একাংশের কারণে তো, যাদের চোখে মানুষ স্বপ্ন দেখেছিল, তারা আবার এখন এই মুহূর্তে এসে হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ারি ছাড়ছে। এমনিতে তারা দায়মুক্তি আইন বাগিয়ে নিয়েছে ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে। তাদের পক্ষ থেকে এখন যে হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এটি আর মানাচ্ছে না তাদের মুখে। মানুষ যে কীভাবে প্রত্যাখ্যান করেছে তাদেরকে, সেটা তো প্রমাণিত। যে 6টি আসন এনসিপি পেয়েছে তা তো জামাতের কাঁধে ভর করে, এবং যে কথাগুলো বলা হচ্ছে যে এনসিপির কোনো নেতা একটা আসন থেকেও জিততে পারবে না, জাতীয় সংসদে একটা আসন দূরের কথা, তারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের পদে দাঁড়ালেও জিততে পারবে না। চরম বাস্তবতা। সেই এনসিপি নেতারা এখন যে হুঙ্কার হুঁশিয়ারি ছাড়ছে আগে থেকেই, তাদের বিপদ আজ করতে পেরে, তাদের বিপদ দিয়ে তো বাংলাদেশ চলবে না। পুরো বাংলাদেশটা এই বিপদ। দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।